এখানেই রাতের অন্ধকারে ঝুলিয়ে দেয়া হতো নিরপরাধ মানুষকে। আমি এখন নাটোর রাজবাড়ির জেলখানার মধ্যে অবস্থান করছি। নাটোর রাজবাড়ির কথা শোনেননি এমন মানুষ হয়তো বাংলায় খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু আপনি জানেন কি, রাজা আর রাজপ্রাসাদের এই জৌলুসের অন্তরালে কালো এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের নীরব সাক্ষী রানী ভবানীর এই রাজপ্রাসাদ, যার পরতে পরতে লুকিয়ে রয়েছে হাসি আর কান্না মাখানো ইতিহাস। এখানকার এই পুকুর পাড়ের কাছারি বাড়ির বাইরের পরিবেশটা মনোরম হলেও এর ভেতরটা যে গাঢ় কালো অন্ধকারে ভরা এক বেদনা বিধুর ইতিহাসে ঠাসা, এ কথাই কি আপনি জানতেন? জেকে বসা এই অন্ধকারাচ্ছন্ন কক্ষটির ভেতরে আরও একটি মোটা লোহার গারদ রয়েছে। শুধু তাই নয়, এখানে আজও রয়েছে একটি ফাঁসির মঞ্চ, যেখানে কান পাতলে আজও দড়িতে ঝোলানো মানুষের ঘুংরানোর আওয়াজ শোনা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, আলামিন চায়ের চোখ এবার দেখাতে চলেছে পর্দার আড়ালে থাকা শিউরে ওঠার মতো এক ভয়ঙ্কর ইতিহাস। একই সাথে ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী নাটোর রাজবাড়ির কোথায় কি আছে আদ্যে প্রান্তে সব কিছু। সাথেই থাকুন, আশা করি হতাশ হবেন না ইনশাআল্লাহ। নাটোর রাজবাড়ির অবস্থান হরিশপুর বাসস্টপ হতে মাত্র 3 কিলোমিটার দূরত্বে। ছোট্ট মফস্বল শহর এই নাটোর, অথচ এখানে বসেই রানী ভবানী শাসন করতেন রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম হয়ে মালদহ সহ প্রায় অর্ধ বাংলা। নবাব সিরাজউদ্দৌলার নানা নবাব আলীবর্দী খাঁ নিজেই রানী ভবানীকে এসব রাজ্যের শাসনভার দিয়েছিলেন। প্রায় অর্ধেক বাংলা শাসন করতেন বলে রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী শাসক। অপরূপ সৌন্দর্য আর ইতিহাসে ঠাসা প্রাচীন শহরেই নাটোর। এই শহরে আজও আছে রানী ভবানীর এক বিলাসবহুল রাজপ্রাসাদ, আছে শান বাঁধানো পুকুরঘাট, আস্তাবল, প্রহরীদের আবাসস্থল, মালখানা, মন্দিরের ঘণ্টা, চৌকিদারদের বাসভবন, পরীক্ষা সহ সব কিছু। শুধু হারিয়ে গেছে সেই রাজত্ব। এটাই নাটোর রাজবাড়ির প্রধান ফটক। প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনি হারিয়ে যাবেন ইতিহাসের এক অবারিত প্রান্তরে। শুরুতেই হাতের বাম পাশে ফুলবাগান এবং ডান পাশে জলটুঙ্গি পুকুর। আর একটু সামনে এগুলেই দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন, তারকেশ্বর শিব মন্দির। এখানে শিব ও কৃষ্ণের মূর্তি ছাড়াও রয়েছে গণেশের মূর্তি, বাবা লোকনাথের মূর্তি, বাউলের মূর্তি, ভগবান হনুমানের মূর্তি, উড়ন্ত সিংহের মূর্তি সহ 3 মাথা ও 5 মাথা বিশিষ্ট কালনাগিনীর মূর্তি। মূর্তি 5 মাথাওয়ালা, 3 মাথা 5 মাথা না?
আর একটু সামনে এগুতেই চোখে পড়ল অপূর্ব কারুকার্য খচিত বৈঠকখানা। মূল রাজপ্রাসাদের আগেই যার অবস্থান। এই বৈঠকখানায় তখনকার রাজারা সভাসদদের সঙ্গে বৈঠক করতেন। হাল আমলের যেমন মন্ত্রিসভার বৈঠক হয়, ঠিক ওই সময় তেমন বৈঠকই হতো এখানে। বৈঠকখানাটি দেখতে অসাধারণ। দারুণ সব নকশায় মোড়ানো এর প্রতিটি পিলার। বৈঠকখানাটির সামনেই শ্যামসুন্দর মন্দির। নাটোর রাজবাড়ির সবচেয়ে বড় স্থাপনা এই শ্যামসুন্দর মন্দির, যার পাশের কক্ষগুলো ছিল গার্ডদের জন্য বরাদ্দ, যেখানে শত শত পাইক পেয়াদা আর প্রহরীদের পদধ্বনিতে গমগম করত পুরো এলাকা। পাশেই মালখানা। এখানে ওই সময় খাজনার কাগজপত্র সহ গোলাবারুদ, ক্রোক করা মালপত্র, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু রাখা হতো। এই মালখানার পাশ দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন আরও একটি মন্দির, যেটা সচরাচর ক্যামেরার সামনে আসে না। ধারণা করছি এই ভেতরের মন্দিরগুলোতে রানী ভবানীরা হয়তো পুজো দিতেন। এখানে আজও রয়েছে একটি পাঠা বলির জায়গা। দেখে মনে হচ্ছে আজও যেন রানী ভবানীরা এখানেই পাঠা বলি করতেন। পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি নাটোর রাজবাড়ির সবচেয়ে নান্দনিক। নাটোর রাজবাড়ি বলতে মানুষ সাধারণত এই প্রাসাদটিকেই বোঝেন। অবশ্য নাটোর রাজবাড়ির এই প্রাসাদটি রানী ভবানী তৈরি করেননি, তৈরি করেছেন তার শ্বশুর রাজা রামজীবন। আসলে নাটোর রাজবাড়ির গোড়াপত্তন হয় 1706 সালে। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা। এই রামজীবনের পুত্রবধূই মূলত রানী ভবানী। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। কথিত আছে রানী ভবানীকে রামকান্ত বিয়ের প্রস্তাব দিলে রানী ভবানী রাজা রামকান্তকে 3টি শর্ত দেন, যার প্রথমটি ছিল বিয়ের পর রানী ভবানীকে 1 বছর পিত্রালয়ে থাকতে দিতে হবে। দ্বিতীয়টি হলো প্রজাদের মধ্যে কিছু জমি বিতরণ করে দিতে হবে। আর তৃতীয় শর্তটি হলো তার পিত্রালয়ে বগুড়া হতে নাটোর রাজবাড়ি পর্যন্ত পুরো রাস্তা জুড়ে লাল শালু বিছিয়ে দিতে হবে, যে রাস্তায় রানী ভবানী শ্বশুরালয়ে আসতে পারেন। জানা যায় রাজা রামকান্ত 3টি শর্তই পূরণ করেছিলেন। কিন্তু 1734 সালে রাজা রামজীবন মারা যান। তখন রাজা হন রানী ভবানীর স্বামী রাজা রামকান্ত। এরপর 1748 সালে রামকান্ত মারা গেলে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপরই জমিদারির দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানী ওই সময় এই প্রাসাদে বসেই শাসন করেছেন অর্ধেক বাংলা। কিন্তু রানী ভবানী এই প্রাসাদে বসবাস করতেন না, তার জন্য আলাদা ছিল রানীমহল। পর্দায় এখন যে ধ্বংসপ্রায় স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এটাই রানীমহল। রানীমহলের জীর্ণ ভবনগুলো ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে। তবুও দেখলাম এখানেই কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভবনগুলোতে বসবাস করছেন। আহা, কি জীবন! তারা রাজপ্রাসাদে বসবাস করছে, কিন্তু তাদের জমি জিরাত বলতে কিছুই নেই।
সরকার এবং প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে, যদি তা সঠিকভাবে বাস্তবায়িত হয়, এই রাজবাড়িটি অন্যতম পর্যটন কেন্দ্রের অংশ হতে পারে। প্রিয় দর্শক, পর্দায় এখন যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে রানী ভবানী গোসল করতেন। অর্থাৎ এটা সেই সিঁড়ি যেই সিঁড়িতে একসময় রানী ভবানী ওঠানামা করতেন। এই শান বাঁধানো পুকুর ঘাটের ঠিক পেছনেই রয়েছে রানীমহল। পর্দায় এখন যে ছোট্ট সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি বরাবর এই ভবনের একটি দরজা ছিল, যে দরজা দিয়ে রানী ভবানী পুকুর ঘাটে আসতেন। আর এই বিল্ডিংয়ের পাশেই একটা সরু গলি দেখতে পাচ্ছেন। এই গলি মূলত রানীমহলের অন্দরমহলে নিয়ে যাবে আপনাকে। এই যে এটাই রানীমহলের উঠোন। রানীমহলের পাশেই চতুষ্কোণা মন্দির দেখতে পাচ্ছেন। একে চতুষ্কোণা মন্দির বলা হয় কারণ এর চারপাশে 4টি মন্দির রয়েছে, আর এটি রানীমহলের পাশেই। ধারণা করছি এখানেই রানী ভবানী সহ মহলের অন্য অন্য সদস্যবৃন্দ পূজা দিতেন। প্রজাহিতৈষী রানীর জনকল্যাণমূলক কর্মকাণ্ড ছিল অসামান্য। তিনি তার শাসনামলে প্রায় 43টি পাঠশালা, শত শত মন্দির, রাস্তাঘাট নির্মাণ, প্রজাদের পানীয় জলের জন্য শত শত পুকুর খনন করেছেন। রানী ভবানীর শাসনামলেই 1770 সালে বাংলায় দেখা দেয় স্মরণকালের ভয়াবহ দুর্ভিক্ষ। সালটা বাংলা 1176 সাল ছিল বলেই এটি 76-এর মন্বন্তর বলে অধিক পরিচিত। মূলত অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সমগ্র দেশ জুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সেই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হয়। রানী ভবানী সেই সময় প্রজাদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ সহ গ্রামে গ্রামে ঘুরে প্রজাদের চিকিৎসার জন্য নিয়োগ দিয়েছিলেন বৈদ্য। তিনি প্রথম বিধবা বিবাহের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রচলন ঘটান। ইতিহাস থেকে জানা যায়, রানী ভবানী তার জীবদ্দশায় প্রায় 50 কোটি টাকা প্রজাদের মধ্যে বিতরণ করেছিলেন। জনকল্যাণে প্রভূত কাজ করার কারণে তৎকালীন সময়ে ইংরেজরা তাকে মহারানী খেতাবে ভূষিত করেন। প্রিয় দর্শক, নাটোর রাজবাড়ির এটা হানি কুইন ভবন। ওই সময় রাজাদের সবচেয়ে প্রিয় রানীকে এই হানি কুইন ভবনে রাখা হতো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে, এত জনকল্যাণে যিনি কাজ করেছেন তারই প্রাসাদে ফাঁসির মঞ্চ কেন? কেনই বা কয়েদখানা? তাহলে কি মহানুভবতার আড়ালে রানী ভবানী একজন অত্যাচারী শাসক ছিলেন? এত সৌন্দর্যের আড়ালে তার মন ছিল কালো, অন্ধকারাচ্ছন্ন, কুৎসিত? আসলে উত্তরটা হচ্ছে না। বরং ঘটনা হলো পুরোটাই বিপরীত, করুণ এবং হৃদয় বিদারক। আসলে রানী ভবানীর ছিল 2 পুত্র ও 1 কন্যা, কিন্তু তার 2টো পুত্রই মারা যায়। বেঁচে ছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী। পরবর্তীকালে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন। 1802 সালে রানী ভবানী মারা যান। সমাপ্তি ঘটে তার 54 বছরের এক অবিস্মরণীয় শাসনের। তখন এখানকার রাজা হন রানী ভবানীর সেই দত্তক পুত্র রামকৃষ্ণ। অবশ্য তখন পর্যন্ত সব ঠিকই চলছিল, কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এই বিশাল রাজবাড়িটি 2 ভাগে ভাগ হয়ে যায়। শুরু হয়
প্রাসাদ ষড়যন্ত্রের। রাজা রামকৃষ্ণের 2 পুত্রের মধ্যে বিশ্বনাথের ভাগে পড়ে এই রাজপ্রাসাদ, যা বড় তরফ, এবং ছোট ছেলে শিবনাথের অংশে যায় এই ছোটতর প্রাসাদটি। একসময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ। ঘটনাক্রমে ঠিক ওই সময়ই বাংলায় শুরু হয় নীল চাষ। এই অঞ্চলের মাটি নীল চাষের জন্য উপযোগী হওয়ায় ইংরেজ বণিকেরা নীল চাষে একচেটিয়া ব্যবসা করে। নীল চাষে তাদের এই ব্যাপক লাভ দেখে ব্রিটিশ নীলকরেরা নীল চাষে ব্যাপক পুঁজি বিনিয়োগ করে। কিন্তু 1833 সালের দিকে নীল চাষ তেমন লাভজনক না হয় বাংলার কৃষকেরা নীল চাষের পরিবর্তে ধান ও পাট চাষের দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়ে। কিন্তু যেহেতু নীল চাষে ব্রিটিশ নীলকরেরা অধিক বিনিয়োগ করে ফেলে, তাই তারা অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে বাংলার নিরীহ কৃষকদেরকে দিয়ে নীল চাষ করতে বাধ্য করে। বাড়িয়ে দেয়া হয় খাজনার পরিমাণও। যারা খাজনা দিতে পারত না তাদের উপর চলত অমানবিক নির্যাতন। সে সময় ইংরেজদের পক্ষে অবস্থান নিয়েছিল বাংলার বেশ কিছু রাজা এবং জমিদারেরা। ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার এই কাচারি বাড়িতে গড়ে তোলেন এই কয়েদখানা। উদ্দেশ্য ছিল একটাই, যারা খাজনা দিতে পারবে না তাদেরকে ধরে এনে এখানেই চালানো হবে নির্যাতন। দর্শক, দেখতে পাচ্ছেন জেলখানার মধ্যে ছোট ছোট অনেকগুলো কক্ষ। এখানে কয়েদিদেরকে শ্রেণীভেদে আলাদা আলাদা রাখা হতো। যেমন বেশি অপরাধ বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ওই অন্ধকার আচ্ছন্ন কক্ষগুলোতে রাখা হতো, যেখানে কয়েদিদের আপনজনদের সাথেও দেখা করার কোনো সুযোগ ছিল না। এই কয়েদখানাটির সামনে যখন আসবেন, আপনার বুক ধরফর করে উঠবে, এখনো গা শিউরে ওঠে। এটি বর্তমান সময়ের মতো কোনো সাধারণ জেলখানা নয়, বরং অত্যন্ত যন্ত্রণাদায়ক এক খাঁচা, যেখানে আলো বাতাস প্রবেশের কোনো সুযোগ ছিল না। একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া আর অন্যদিকে খাজনা দিতে না পারা, এই 2 অপরাধই চলত নিরপরাধ নিরীহ কৃষকদের উপর নির্মম ও অমানবিক নির্যাতন। কথিত আছে মূলত ওই সময়ই এখানে স্থাপন করা হয় এই ফাঁসির মঞ্চ, যেখানে বাংলার কৃষকদেরকে ধরে এনে নির্বিচারে অত্যাচার চালিয়ে ঝুলিয়ে দেয়া হতো। যদিও বর্তমানে ইতিহাসবিদদের ধারণা কারো কারো মতে এটি একটি প্রাচীন কূপ বা কুয়া, যেখান থেকে এই ছোট তরফের প্রাসাদে পানি সরবরাহ করা হতো। সে যাই হোক, রানী ভবানীর এই ইতিহাস বিকৃত কাল ও অন্ধকার আচ্ছন্ন প্রাসাদের এখানে আরও বেশ কয়েকটি বড় আম গাছ ছিল। তখন এই জায়গাটি ঘুটঘুটে অন্ধকার থাকত। অমাবস্যায় থাকত আরও ঘুটঘুটে অন্ধকার। তখন ভয়েই কেউ এই জায়গাটিতে আসতে চাইতো না। ফাঁসির মঞ্চের ঠিক পাশেই রাজা আনন্দনাথের বাসভবন। দেখেই মনে হচ্ছে বেশ তড়িঘড়ি করেই এই ফাঁসির মঞ্চটি বানানো হয়েছে। তা না হলে কি কেউ বাসভবনের পাশেই ফাঁসির মঞ্চ বসায়? কি পৈশাসিক আনন্দ উপভোগ করার জন্যই যেন এইরকম ব্যবস্থা। এই রাজবাড়ির সবচেয়ে বেদনাবিধুর জায়গা হচ্ছে এই ফাঁসির মঞ্চ, যেখানে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি। এই ফাঁসির মঞ্চটি রানী ভবানীর রাজপ্রাসাদের ছোটতর প্রাসাদের ঠিক সম্মুখেই অবস্থিত। জানি না কত নিরপরাধ মানুষকে এইখানে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। মূলত জমিদারি আমলে প্রজাদের উপর জুলুম অত্যাচার ছিল নিত্য নৈমিত্তিক। জমিদারি আমলটাই ছিল একটি অভিশপ্ত সময়কাল, যে সময় জুলুম অত্যাচার খুন ধর্ষণ রাহাজানি ছিল একেবারেই স্বাভাবিক ব্যাপার।
যাই হোক প্রিয় দর্শক, এখানে দাঁড়িয়ে এই একটি বিষয় হাড়ে হাড়ে বুঝতে পারলাম যে ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। যেই রাজপ্রাসাদ একসময় কোলাহলে মুখরিত থাকত, সেখানে কেউ নেই, নেই একজন বংশধরও। কি নির্মম পরিণতি! রানী ভবানীর এই ধ্বংসপ্রায় প্রাসাদের প্রতিটি বালুকণায় যেমন রানী ভবানীর উজ্জ্বল কীর্তির গুচ্ছমালা, তেমনি এই জেলখানা মোটা লোহার গরাদে নিরপরাধ হাজারো মানুষের করুণ কান্না, আর এই ফাঁসির মঞ্চে মৃত্যুর আহাজারি। ক্ষমতাবান কিংবা বিত্তশালী, আপনি যেমনই হন না কেন, আপনি যদি আপনার উত্তরসূরি বা সন্তানকে ন্যায়পরায়ণতা, ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন, তাহলে আপনার সম্পদ আপনার চোখের সামনেই ধ্বংস হবে, এটা সুনিশ্চিত। আপনি যত ক্ষমতাবানই হন না কেন, ক্ষমতা একসময় আপনাকে ছেড়ে চলে যাবেই। তখন আপনাকে হতে হবে কঠিন বিচারের মুখোমুখি। সেই সময় না পাশে পাবেন আপনি ক্ষমতা, না পাশে পাবেন আপনার আপনজন, না পাশে পাবেন আপনার উত্তরসূরি। অমাবস্যার রাতে যেমন চাঁদ দেখা যায় না, ঠিক সেই সময় আপনিও আপনার ক্ষমতা, উত্তরসূরি বা সাহায্যকারী কাউকেই পাশে পাবেন না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে অল অপশন অন করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে কোনো এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।